সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 25 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 পুলিশ ও বিচার বিভাগ সম্পর্কে টিআইবির প্রতিবেদন সঠিক নয়, সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া। 2011 মন্ত্রী শেখ আবুল হোসেন এবার টেলিযোগাযোগে। 2012 শাহজালালে বিমান থেকে 124 কেজি সোনা উদ্ধার। 2013 প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অর্ধেক সমস্যা মিটে যাবে। 2014 চাঁদা না পেয়ে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ। 2015 নির্বাচনকে ঘিরে তীব্রতর হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিএনপি। 2017 ইয়াবা ব্যবসা ঠেকাবেন মোদি। 2018 পিএসসি জেএসসির ফল প্রকাশ, সংস্কারের ধাক্কায় উত্থান পতন। 2019 বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, ফখরুল। 2021 শেয়ার বাজারে 2010 সালের পুনরাবৃত্তির সুযোগ নেই, বিএসইসি চেয়ারম্যান। দর্শক, শিরোনামগুলো দেখলাম। এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। আজ 25 ডিসেম্বর, বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব। খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। এবং আজকে আরও একটি ভালো দিন আপনাদের জন্য শাফিন ভাই। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশের মাটিতে পা রেখেছেন দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে। ওনার এই স্বদেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নিশ্চয়ই বাংলাদেশের মাটিতে এক ধরনের ইতিবাচক রাজনীতির সূচনা হবে, সে প্রত্যাশা রেখে আলোচনা শুরু করব। 2011 সালের একটি সংবাদের শিরোনাম আমরা দেখছি। শেখ হাসিনা এরশাদ বৈঠক, যুদ্ধাপরাধী বিচার সহ সব ইস্যুতে এক থাকার ঘোষণা। সেই জাতীয় পার্টি এখন আবারও তারা বলছে যে তারা শেখ হাসিনাকে সমর্থন দেননি বা নানানভাবে তারা ওই ফ্যাসিজমের যে কেলেঙ্কারি এগুলো দূরে ঠেলতে চাচ্ছেন। স্বৈরাচার এবং ফ্যাসিস্ট এক হয়ে গিয়েছিল, এক কথায় বলতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। এখন তারা বলছে যে তারা আসলে এগুলো করেনি। দায় এড়ানোর যে সংস্কৃতি, এই সংস্কৃতি তো বাংলাদেশের রাজনীতিকে এই ধ্বংসের দ্বার প্রান্তে এনে ঠেকিয়েছে। আর আজকে আমাদের, আপনি যেভাবে বলেছেন যে আমাদের জন্য আরেকটি শুভ দিন, আরেকটি খুশির দিন, আরেকটি উৎসবের দিন, যে আমাদের আবেগ অনুভূতির যে জায়গা, আমাদের অন্তরের অন্তঃস্থল দিয়ে যে ভালোবাসা এদেশের মানুষ এবং আমরা লালন করি, সেই অন্তরের জায়গা, সেই ভালোবাসার জায়গা, সে আমাদের প্রাণের স্পন্দন প্রিয় নেতা জনাব তারেক রহমান আজ দীর্ঘ 17 বছর পরে আজ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে সেই 300 ফিট বলেন, আজকে সারা ঢাকা শহর মানুষের লোকারণ্য হয়ে গেছে। শীতের রাতকে উপেক্ষা করে, শীতের রাত্রে উপেক্ষা করে, কুয়াশা উপেক্ষা করে, যানবাহনের যাতায়াতের অসুবিধা উপেক্ষা করে কোথায় থাকবে খাবে সে নিশ্চয়তা নাই, শুধুমাত্র ভালোবাসার টানে তারেক রহমানকে, জনাব তারেক রহমানকে দেখার জন্য হয়তো দেখতেও পাবে না, কিন্তু
যেই সমাবেশে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে পা রেখেছেন যে মাটিতে, যে সমাবেশে, সেই সমাবেশের অংশ হওয়ার জন্যই পাগল পায়ে মানুষগুলি ছুটে এসেছেন। কেন ওনাকে দীর্ঘ এই 18 বছর কেন দেশে আসতে দেয়া হলো না কেন, বা উনি আসতে পারেননি কেন? এটা কি উনিই আসেননি? আপনারা দেখেছেন যে বিগত 111-এর সরকার 2007 সালের 7ই মার্চ জনাব তারেক রহমানকে, সে সেনা শাসিত সরকার গ্রেপ্তার করেছে তাদের বাসা থেকে, এবং সেই সময় থেকে তারেক রহমানের উপর কি অমানবিক অযাচিত নির্যাতন হয়েছে সেটা এদেশের মানুষ প্রত্যক্ষ, বিশ্ববাসী দেখেছে, এবং তার পিঠের পাঁজর ভেঙে ফেলেছিল। সেটা তারা মনে রাখে নাই যে জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, এদেশের মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারা মনে রাখে নাই। তাকে অকথ্য ভাষায় নির্যাতন করে, আগুনকে তো হাত দিয়ে চাপা দেয়া যায় না, হাত পুড়ে যায়। হ্যাঁ, হাত পুড়ে যায়, সেটা তারা বিবেচনায় নেয়নি। আপনি দেখেছেন দীর্ঘ 18 মাস দীর্ঘ কারাভোগের পরে যখন পিজি হাসপাতালে সেই প্রায় অর্ধমৃত তারেক রহমানকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখতে গিয়েছিলেন, সেসব শোয়া অবস্থায় থেকে মায়ের কোলে যে মাথাটা রাখবেন সেই শক্তিটুকু ওনার ছিল না। সেই হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্য দেখে এদেশের মানুষ কেঁদেছিল। যাই হোক, তাকে পরবর্তী পর্যায়ে লন্ডনে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য। দীর্ঘ 15 বছর 111-এর 2 বছর 18 বছরের দুঃশাসনের মধ্যে এই জিয়া পরিবারের উপরে যে অবর্ণনীয় নির্যাতন জুলুম চলেছে, শুধু জিয়া পরিবার নয়, সারা বাংলাদেশ সহ জিয়া পরিবার, এই পরিবারের উপরে যে জুলুম নির্যাতন চলেছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং আজকে আরেকটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করবেন, সেই 111-এর সময় যারা এই তারেক রহমানের নির্যাতনের জন্য যারা অনুঘটক ছিলেন, তা যাদের অপপ্রচারের কারণে তারেক রহমান নির্যাতিত হয়েছিল এবং দেশান্তরিত হয়েছিল, তারা 2 দিন আগে তাদের মুখ থেকে আল্লাহ উচ্চারণ করে দিয়েছে যে তারেক রহমান যদি আরো কিছুদিন আগে আসতেন তাহলে দেশটা আরো ভালো থাকতো। এবং তারা কিন্তু ভুল স্বীকার করেছে। এবং একটা কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ সবাইকে জাস্টিস করেন, আল্লাহ সবাইকে দিন দেন, সময় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। সেই তারেক রহমান আসছেন এদেশের, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা আপনারা জানেন, আপনি দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থাটা খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে কয়েকদিন আগে হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ, দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ কিভাবে প্রচণ্ড আকুতি নিয়ে কান্নাকাটি করে সে এবার কেয়ারের সামনে গেছে। সারা বাংলাদেশের মসজিদ মন্দির সকল উপাসনালয়ে কিভাবে প্রার্থনা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজকেও সেরকম তারেক রহমান এসেছেন আমাদের মাঝে। লক্ষ লক্ষ মানুষের যে অভিষিক্ত হচ্ছেন, সে আমি মনে করি সে অভিষেকের আমিও একজন অংশীদার হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি। শাফিন ভাই, এই যে মনে করেন দীর্ঘ 17 বছর বা তারও একটু বেশি সময় ধরে ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি, ওনার পরিবারের উপরে নির্যাতন নিপীড়ন চলেছে, ওনারা আপন একমাত্র ছোট ভাই যার মৃত ভাইয়ের মুখটি দেখতে পারেননি, জানাজা পড়তে পারেননি। এই দীর্ঘ সময়ে পার্লামেন্টে কখনোই এরকম একটি পরিবার, সাবেক প্রেসিডেন্ট বা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদেরই পুত্র, ওনাদেরকে নিয়ে পার্লামেন্টে একটি কথাও হয়নি, বরং কুৎসা রটানো হয়েছে, চরিত্র হননের চেষ্টা করা হয়েছে এবং অপরাধী সাজাবার যে চেষ্টা করা হয়েছে। এবং পার্লামেন্টে পজিশন অপোজিশন কোনো জায়গা থেকেই কিন্তু এ বিষয়টি তোলা হয়নি, বরং সব পক্ষ মিলে গিয়ে একেবারে প্রতিপক্ষ বানানো হয়েছিল এক ব্যক্তিকে, তারেক রহমান, যাকে আপনার বক্তব্য অনুযায়ী আল্লাহ যাকে সম্মানিত করেন, নিশ্চয়ই মানুষ আটকে রাখতে পারে না। ওরকমই একটি খবর 2011 সালে যে হাসিনা এরশাদ বৈঠক করে অনেক ইস্যুতেই এক হয়েছেন, তারা আবার নর্মালাইজ হওয়ার চেষ্টা করছেন। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, তরুণ রাজনীতিবিদ হিসেবে, আপনি এটাকে ছোট্ট করে যদি মূল্যায়ন করতে বলা হয়। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন যিনি, শেখ হাসিনা, ওনার সাথে স্বৈরাচার এরশাদের সম্পর্ক আজকে থেকে না। উনি যে সময় 82 সালে ক্ষমতা দখল করেছিলেন, সে সময়ে হাসিনা একটা বাক্য উচ্চারণ করেছিলেন যে আই এম নট আনহ্যাপি। সে সময় থেকে সমর্থন শেখ হাসিনা এরশাদ দুজনের একটা ঐতিহাসিক সম্পর্ক। 86 সালের নির্বাচনে লালদিঘির ময়দানে শেখ হাসিনা ঘোষণা দিয়ে আসলেন
যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান। ঢাকা আসতে পারে না, এর আগেই তারা এরশাদের সাথে গিয়ে বিনিময় করে নির্বাচনে চলে গেল। আওয়ামী সরকারের দীর্ঘ 15 বছরের দুঃশাসন, এই দুঃশাসনের প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি এরশাদ। শেষ পর্যন্ত সমর্থন দিয়ে গেছে। এবং তাদের মিলনটা শুধু আমি বললাম এই কারণে যে 11 সাল থেকে না, তাদের মিলনটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং আপনি যে কথাটা বলেছেন যে এরা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এরা প্রাসঙ্গিক হতে চেষ্টা করছে, এদেশের রাজনৈতিক প্রাসঙ্গিকতা যারা গণতন্ত্রকে লালন করে, গণতন্ত্রকে পরিচর্যা করে, গণতান্ত্রিক পথে হাঁটে বা জনগণের উপরে ভরসা রাখে, তাদেরই এই দেশের রাজনীতি প্রাসঙ্গিক, নয়তো অন্য কারো রাজনীতির প্রাসঙ্গিকতার কোনো প্রশ্নই আসে না। মানে সে বিচারের দায়ভার আমরা জনগণের উপরে ছেড়ে দিলাম। সাইফুল, আপনি 24-এর এই অভ্যুত্থানে রাজপথের অন্যতম স্টেকদের একজন, কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, মৃত্যু ঝুঁকিও ছিল। আসলে স্বৈরাচার ফ্যাসিস্ট এক হয়ে এই 15 বছর রাষ্ট্রকে এই জায়গায় নিয়ে এসেছে, তারা আবার নর্মালাইজ হতে চাচ্ছেন এবং এরকম একটা বাস্তবতায় নির্বাচন চলছে। তারেক রহমান স্বদেশের মাটিতে পা রাখলেন আজকে। প্রথমেই আমি তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এটিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। তারেক রহমান, বেগম জিয়া তারা আসলে কোনো নির্দিষ্ট দলের না হয়ে দেশের হয়ে উঠেছেন। এটি আসলে গত 17 বছরে তাদের যে ত্যাগ, তারা যে অত্যাচারে নির্যাতনের শিকার হয়েছেন, সেটি তাদেরকে আসলে দলের বাইরে গিয়ে দেশের সম্পদ হিসেবে রূপান্তরিত করেছে। রাজনৈতিক দলের নেতাদের কিন্তু দেশের হওয়া উচিত। না, নিশ্চয়ই, সেটি তো অবশ্যই। এবং আসলে সত্যি কথা বলতে রাতারাতি তো আর কেউ দেশের হয়ে ওঠেন না। তাদের কার্যক্রমের মধ্য দিয়ে, তাদের যে ত্যাগ, সেটির মধ্য দিয়ে, শ্রমের মধ্য দিয়ে এবং নিজেদের যে কর্মকাণ্ড, সেটির মধ্য দিয়ে আসলে দল থেকে দেশের হয়ে ওঠেন এক একজন নেতা। এবং সত্যি কথা বলতে একটি নির্দিষ্ট দলের গণ্ডির বাইরে গিয়ে দেশের মানুষের পক্ষে যখন তারা দাঁড়ান, তখনই আসলে জনমানুষের নেতা হয়ে ওঠেন। তো সেটি আমি মনে করছি যে ইতোমধ্যে বেগম জি এবং তারেক রহমান বাংলাদেশের আপামর জনগণের আসলে হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং সেটি আমরা বিশ্বাস করি যে আগামী দিনেও সেটির প্রতিফলন আমরা দেখলাম। তারেক রহমান আমরা 2011 সালের ওই সংবাদ শিরোনামটির একটু উপরে আপনার আলোচনা শুনতে চাচ্ছি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এখন আবার আরও একটি জোট হয়েছে কিছুদিন আগে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট, এরকম একটি জোট হচ্ছে। সেখানে জাতীয় পার্টি সহ আরও বেশ কয়েকটি, মানে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের মেরুকরণ হবে, অনেক ধরনের ইকুয়েশন আসবে, এটি স্বাভাবিক। এবং গত 17 বছরে স্বৈরাচার সরকারের অন্যতম যে দোসর জাতীয় পার্টি তারা ছিলেন এবং তারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এখন নিঃসন্দেহে আওয়ামী লীগ আসলে দেশে নাই। আওয়ামী লীগের কেউ চাইলেও নির্বাচন করতে পারবে না, কিংবা ওই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ যেতে পারছে না। যার ফলে সেকেন্ড অপশন হিসেবে এখন অনেক আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্যে ঢুকে তারা চেষ্টা করছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং কিন্তু আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারাই তো পলাতক। না, সেটা সত্যি কথা। কিন্তু অনেক ধরেন কিছু আওয়ামী লীগ নেতারা আছে যারা হয়তো নৈতিকভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল, কিন্তু কোনো ধরনের অন্যায় অনিয়মের সাথে জড়িত। এরকম অনেক আওয়ামী লীগ রয়েছে যারা হয়তো বঙ্গবন্ধুকে পছন্দ করতেন কিংবা ওইভাবে আসলে আদর্শিকভাবে আওয়ামী লীগ করতেন। কিন্তু এই যে আওয়ামী লীগের যে 17 বছরের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের হয়তো প্রতিবাদ তারা করেননি, কিন্তু সত্যি কথা বলতে তারা নিজেরা ওই অত্যাচারের সাথে জড়িত ছিলেন। প্রতিবাদ না করাটাও তো নৈতিকভাবে সেটি তাদের নৈতিক স্খলন। যদি কেউ অন্যায় দেখে চুপ করে থাকেন, প্রতিবাদ না করেন, সেক্ষেত্রে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীর কিন্তু নৈতিক স্খলন হয়েছে। এই জায়গা থেকে তারা কেউ পার পাবে না। কিন্তু এটিও সত্যি কথা, যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত ছিল না, তারা কিন্তু ওই নৈতিক স্খলনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে তারা চাইলে কিন্তু নতুনভাবে রাজনীতি করার অধিকার, কিন্তু তারা ক্ষমা চাইবে এরকম মানসিকতা না, সেই পরিস্থিতি তাদের নেই। এবং তাদের মধ্যে অনুশোচনা, ন্যূনতম অনুশোচনা, এবং তারা জুলাই গণ অভ্যুত্থানকে কিন্তু তারা বলে সন্ত্রাসী কর্মকাণ্ড। এর জন্যই কিন্তু আজকের দিনে দেখেন রাজনৈতিকভাবে তাদের কোনো অবস্থান নেই এবং বাংলাদেশের মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলেছে, এটি কিন্তু দৃশ্যমান। তো নতুনভাবে যত জোটই হোক এবং আওয়ামী লীগের আড়ালে যারাই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, সেটি আসলে অনেক চেষ্টা চলতে পারে, অপচেষ্টা চলতে পারে, কিন্তু সেটি বাস্তবায়নের দৃশ্যমান রূপরেখা আমরা তাদেরকে ইতিহাসের মুখোমুখি হয়েই আসতে হবে। এক্স্যাক্টলি। কারণ আপনি যখন অন্যায় করবেন, যখন জুলুম করবেন, আপনি চাইলেই সেই অন্যায় জুলুমকে আসলে রাতারাতি তো আর মানুষ ভুলে যাবেন, এবং বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো মনে রাখেন। এবং যেহেতু এখন সত্যি কথা বলতে এখনও পর্যন্ত বিচার পর্যন্ত সংগঠিত হয়নি, যেই কয়টি গণহত্যা হয়েছে, শাপলা, আপনার পিলখানা, জুলাই, কোনো গণহত্যার বিচার কিন্তু এখন হয়নি। ইতিমধ্যে আমরা একটি রায় দেখেছি
সো কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটিও কিন্তু একটা শঙ্কার মুখে রয়েছে। তো সেই জায়গায় আওয়ামী লীগের বিচারের মুখোমুখি না হয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে কামব্যাক করবে কিংবা তাদের দোসরা রাজনীতিতে কামব্যাক করবে, সেটি আমরা মেনে নিব। এটি যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করেন। যে শিরোনামে ছিলাম আসলে এরশাদ এবং শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার সহ অনেক কিছুতে একমত। আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের বিচারের নামে আমরা সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। তাদের অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তার মরদেহকে অশ্রদ্ধা করা হয়েছে, নানানভাবে অপমান করা হয়েছে, ওনার পরিবারের উপরেও হামলা করা হয়েছে। একইভাবে নিজামী মুজাহিদ, তাদের সবার মানে মরদেহকে পর্যন্ত অপমান অপদস্থ করা হয়েছে। তারা শুধুমাত্র যে অন্যায় করেছে বিষয়টি এরকম না, তারা মৃত মানুষের সাথেও তো অন্যায় করেছে। না নিশ্চয়ই, তো সেই অনুশোচনাও তো তাদের মধ্যে নেই। গত 17 বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা অনেকগুলো দেখেছি, এবং যুদ্ধাপরাধী নামে অনেক নিরাপরাধ, তারপর হচ্ছে একেবারে ওইরকম সঠিক তথ্যপাত্র না পেয়েও অনেকে কিন্তু বানানো হয়েছে মেকি তথ্যপাত্র। আমরা বলছি না তারা নির্দোষ বা তারা অপরাধী, জাস্ট তার মৃত্যুদণ্ড কার্যকরের পর হ্যাঁ আমরা দেখেছি কিভাবে নির্মমভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে। সো ওই যে মব কালচারের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন সময় নিজেদের মতো করে ব্যবহার করে, এগুলো তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করেছে আর কি। সাইফুল, আপনার কাছে আরেকটি বিষয়ে আলোচনা শুনতে চাই। 2012 সালের টিআইবির একটি খানা জরিপ আমরা দেখলাম, 64% সেবা গ্রহণকারী দুর্নীতির শিকার। সরকারি প্রকল্পে দুর্নীতি দীর্ঘদিন চললে সাধারণ মানুষ কিভাবে মানে ন্যায্য আশা করবেন? ভবিষ্যতে প্রকল্পের স্বচ্ছতা আসবে না জাস্ট ব্যক্তি বদল ধারাবাহিকতাই দেখব? টিআইবির যে সেবা গ্রহীতা, এদের মধ্যে অনেকেই কিন্তু আসলে মানে দুর্নীতিগ্রস্ত হয়েছেন, মানে তারা একটা অন্যায় অনিয়মের মধ্যে দিয়ে গিয়েছে। জরিপে উঠে এসেছে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সেবা, মানে সেবা খাতে। এক্স্যাক্টলি, যেমন আমি আপনাকে বলি সর্বোচ্চ যদি দুর্নীতির কথা বলেন, পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার বিআরটিএ, তারপরে হচ্ছে আপনার এই যে স্থানীয় সরকার, তারপর হচ্ছে স্বাস্থ্য খাত। তো এই যে দুর্নীতির এই জায়গাগুলো, এগুলো দেখেন যে পাসপোর্ট অফিসের আমার তো মনে হয় প্রতিটি ধূলিকণাও মনে হয় মানে তারা টাকা খায়। এবং আপনি পাসপোর্ট অফিসে গিয়ে কোনো সেবা গ্রহণ করেন, এখন কিছুটা কমেছে, কিন্তু আমি বলবো না যে নির্মূল হয়েছে, কারণ এত বড় একটা সিন্ডিকেট আপনি চাইলেই রাতারাতি ভাঙতে পারবেন। এবং এই যে নতজানু যে সরকারের যে কর্মকাণ্ড, সেক্ষেত্রে আমরা মনে করি না যে এই শৃঙ্খলটি আসলে এখনই ভাঙবে। এই সরকার কিন্তু অনেক জায়গায় আসলে বিপ্লবী, যদিও একটা গণ অভ্যুত্থানের পরের সরকার, কিন্তু এই সরকার অনেক জায়গায় তাদের জোরালো ভূমিকাটি আসলে হয়তো দেখাতে পারছেন না। এবং যার ফলে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে মব কালচারের মতো বিষয় না পারবার কারণও তো রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, যদি বলি সেটা কি ভুল হবে? না, রাজনৈতিক হস্তক্ষেপ তো আছে, এটি সত্যি কথা। যে আমরা আসলে সত্যি কথা বলতে, আমরা এই যে টকশো, টিভি টকশোতে বসে হয়তো অনেক জনগণের কথা বলি, অনেক নীতি কথা বলি, কিন্তু এই রুম থেকে বের হয়ে আমরা নিজেরাও কিন্তু অনেক জায়গায় অনেকভাবে বিক্রি হয়ে যাই। এবং যদি আমরা কেউই বিক্রি না হতাম, তাহলে রাষ্ট্র আজকের এই জায়গায় থাকার কথা না। এবং যে ধরনের অপসংস্কৃতি আমরা দেখছি, বা যে কালচারগুলো আসলে কালচারগুলো যেগুলো বেড়ে উঠছে, সেগুলো হয়তো হতো না। শাফিন ভাই, একই বিষয়ে সেবা খাতে সর্বোচ্চ দুর্নীতি, এবং এই সরকারও এসে সেই দুর্নীতিকে নির্মূল করতে পারেনি বা নিয়ন্ত্রণ করতেও ব্যর্থ হয়েছে সাইফুলের বক্তব্য অনুযায়ী। এটির কারণ কি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা? যেহেতু এই সরকারটি সবগুলো রাজনৈতিক দলের, ফ্যাসিস্ট ছাড়া সবগুলো রাজনৈতিক দলের সমর্থিত সরকার। দুর্নীতি এদেশে একটা বেদির মতো হয়ে গেছে, মহামারীর মতো হয়ে গেছে। এখানে রাজনীতিবিদরা সহযোগিতা করে বা অসহযোগিতা করে ব্যাপারটা এরকম না। মানে এখন যে সরকার, এখন তো কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকার না, সব দলেরই তো সরকার, সব দলের সমর্থিত সরকার, কিন্তু সরকার কাঠামোতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, রাজনীতিবিদ নাই। কিন্তু সাইফুল বলছেন হস্তক্ষেপ আছে। কোনো রাজনৈতিক দল তো বলছে না যে অমুক জায়গার দুর্নীতি আপনারা নিরোধ করেন না। নষ্ট রাজনীতি এবং ভুল রাজনীতি এবং বিকৃত রাজনীতির কারণে অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ি, যেটা শেখ হাসিনার সময় পড়েছিলাম, এরশাদের সময় পড়েছিলাম। এখন বলতে পারেন যে রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র কিছু রাজনৈতিক নেতারা থাকে। এখানে আমলাতন্ত্র জড়িত, এখানে প্রশাসন যন্ত্র জড়িত, এখানে ব্যবসায়ী মহল জড়িত, এখানে সকল প্রেসিডেন্ট একটা গভর্নমেন্টের ফাংশন করে থাকে। এবং একটা গভর্নমেন্টের ফাংশন করার সময় এখানে সকল পেশার মানুষের ইন্ধন এবং বৈধ এবং অবৈধ হস্তক্ষেপ নিয়েই একটি সরকার সুপথে গেলেও যায়,
সুপথে গেল যায়। শুধুমাত্র রাজনীতিবিদরা বলতে পারেন যে তারা লিডিংয়ে থাকে, নেতৃত্বে থাকে। সব শ্রেণীর মানুষকে নিয়েই রাজনীতিটা করতে হয়। এখানে সবাইকে ভালো হওয়ার জন্য কিন্তু সেখানে মানে রাজনীতি যদি মনে করেন না, আমার কথা হচ্ছে খপ্পরে সাইদ পড়ে ভাই, যায়, জনগণ যদি সচেতন হয় তাহলে কোনো রাজনীতিবিদ বলেন, কোনো আমলাতন্ত্র বলেন, কেউই কিচ্ছু করে পার পাবে না। জি। কিন্তু জনগণকে আগে সচেতন হতে হবে। হ্যাঁ। জনগণ যেদিকে যাবে, জনগণ যে মানের হবে, রাজনীতিবিদ্যায় বেড়ে যাওয়ার কোনো শামীম সুযোগ ভাই, আমরা নেই, শেষ কোনো দিকে সুযোগ আমরা নেই। আপনার কাছে আরেকটি সংবাদের একটু ছোট্ট করে আলোচনা শুনতে চাই। 2019 সালের খবর, 10 বছরে পাচার 9,00,000 কোটি টাকা। এটি দৈনিক মানব জমিনের খবর ছিল। বাংলাদেশকে দেউলিয়া রাষ্ট্র বানায় ফেলছে এই টাকা পাচারের, অর্থ পাচারের জিনিস। এবং এখানে মানে আওয়ামী আমাদের লীগ অর্থনীতি মূলত ভেঙে গেছে ভেঙে এই কারণে। গেছে এই কারণে। এখানে ব্যাংকগুলো লুটপাট করা হয়েছে, ব্যাংকের পরিচালকের নামে লুটপাট করা হয়েছে, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট মানে করা আমাদের হয়েছে। এখানে টোটাল শিল্পের- অর্থনৈতিক ভিত্তির যেই জায়গাগুলো আছে টোটাল বাংলাদেশকে ডেস্ট্রয় করে দিয়ে গেছে মানে আমাদের এরা। এখানে শিল্পের বিকাশ দেখানো হয়েছে, কিন্তু অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান যেগুলো গত 10-15 বছরে হয়েছে, দেখা গেছে এইসব শিল্পের নামে টাকা লন্ডার করা হয়েছে, হ্যাঁ, বিদেশে সেটাই, পাচার করা সেটাই। হয়েছে। তো সেই টাকাগুলো কি রিকভার করা সম্ভব? কারণ এগুলো তো হাওয়ায় মিলিয়ে যায়নি, কোনো না কোনো ব্যক্তির হাত ধরেই তো গেছে। অবশ্যই রাষ্ট্র কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে? রাষ্ট্রকে অবশ্যই উদ্যোগ নেওয়ার সুযোগ আছে, আচ্ছা, উদ্যোগ নেওয়ার সুযোগ আছে, এবং রাষ্ট্রের অবশ্যই সেটা অতি দ্রুত সে টাকাগুলো, লুণ্ঠিত টাকাগুলো, পাচার হওয়া টাকাগুলো বাংলাদেশের জনগণের টাকা, জনগণের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে সেগুলো হস্তান্তর করা রাষ্ট্রের উচিত। ডেভেলপমেন্টে কাজে আসতে কাজে পারে আসতে বা পারে। নাগরিকের সুবিধায় ব্যবহার করা যেতে পারে। নিশ্চয়ই এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, এই সরকার তুলনামূলক কিছুটা দুর্বল সরকার। পরবর্তীতে রাজনৈতিক যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার এই ব্যাপারে বক্তব্য, পাচার হওয়া টাকা ফেরানো অবশ্যই। বা পাচার বন্ধ করা, ওই অবশ্যই, সরকারের পাচার- এই ধরনের সুযোগ পেয়ে যাবে কিনা? না, এখানে কোনো সুযোগ পাওয়া, কারোরই কোনো সুযোগ পাওয়া উচিত নাই। কোনো দুর্নীতির কোনো স্থান আগামীর বাংলাদেশে হবে না। টাকা পাচারের কোনো সেটা যে স্থান, দলের সরকারই যে হোক। দলের সরকারই আসুক, যেই সরকার আসুক না কেন, সেখানে টাকা পাচারের কোনো অপশন, টাকা পাচারের কোনো ব্যবস্থাই সেখানে থাকবে না, দুর্নীতির কোনো অবস্থা সেখানে থাকবে না। এরকম একটি সরকার আমরা চাই, জনগণ চাই, দেশের মানুষ চাই, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ যদি মানুষ চাই। অমন সরকার না হয়, পরিণতি কি 24-এর মতো তাদেরও বরণ করতে হবে? এই ভাবনা কি তাদের মধ্যে জন্ম এখন নিয়েছে? যে কারণে 24-এর মতো এত একটা বিশাল গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেই কারণগুলোর উপরে ভিত্তি করে, আবার যদি সেই কারণগুলো মানুষ দেখতে পায়, তাহলে এই দেশে, এটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে, এবং যারা করবে তাদের পরিণাম আরও এর চেয়ে আরও ভয়াবহ হবে। হতে পারে। সাইফুল, একই বিষয়ে আপনার কাছেও জানতে চাচ্ছি। পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ, এটি আসলে আমরা ভেবেছিলাম যে এই সরকারই আসলে এটির ব্যবস্থা গ্রহণ, কারণ ইউনূস সরকারের যেই সক্ষমতা সারা বিশ্বব্যাপী connectivity। তার যে নেটওয়ার্কিং, এটি আমার মনে হয় যে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করতো। কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে ইউনূসকে কোনোভাবে, এই সরকারকে কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে কিনা, কিংবা এই সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এই সরকার বা এই সরকার সবগুলো টুলস অ্যাক্ট করছে কিনা হ্যাঁ, সমানভাবে, সেটাও এক ধরনের এটা একটা প্রশ্ন প্রশ্ন আর কি আসলে। তো কিন্তু এটি আসলে অত্যন্ত জরুরি, কারণ যে পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে, এই দেশ কিন্তু অনেকখানি এগিয়ে যেত, কিন্তু এই অর্থ পাচারের কারণে আমরা অনেকখানি পিছিয়ে পড়েছি। এবং আপনি দেখেন যে বর্তমানে চাইলেই কোনো মেগা প্রজেক্ট এই সরকার হাতে নিতে পারছে না, এবং আগামী সরকারও পারবে কিনা সেটি সন্দিহান, কারণ আপনার বিপুল পরিমাণ অর্থ চলে গেছে। আমরা ইতোমধ্যে ঋণ খেলাপের মধ্যে রয়েছি, নানান জায়গায় আমরা কিন্তু বিশ্বব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ঋণ খেলাপের মধ্যে রয়েছি। সো এই যে অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা অ্যাকচুয়ালি চাই, তাহলে আমাদেরকে আসলে সত্যি কথা বলতে কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে, এবং পরবর্তী নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত নিতে পারবে বলে বা সেই ধরনের মানসিকতা তৈরি হয়েছে কিনা আপনার কাছে? না না, কি মনে একটি হয়? রাজনৈতিক সরকার তো আসলে অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন চাইলে, কারণ বর্তমান যে সরকার রয়েছে এই সরকার যদিও বিপ্লবোত্তর সরকার কিংবা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, কিন্তু এই সরকারে যারা দায়িত্ব পালন করছেন তাদের কিন্তু তারা না, আমি বলছি পরবর্তী সরকার। না, পরবর্তী সরকার তো অবশ্যই নিতে হবে তাকে যে কোনো মূল্যে, যদি জনগণের সরকার দায়িত্ব হয়ে নিতে হবে, না হয় দায় নিয়ে দায় নিয়ে সরে সরে যেতে যেতে হবে, এর বাইরে কোনো বিকল্প অপশন নেই। জি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ওমর ফারুক শাফিন ভাই, আপনি কি ছোট করে বলতে পারেন যদি কিছু বলতে চান? আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘ 17 বছর পর নির্বাসন নির্বাসন থেকে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। লক্ষ লক্ষ মানুষ, জিয়া প্রেমী মানুষ, বিএনপি প্রেমী ওনাকে মানুষ, বরণ করে দিয়েছে। সাধারণ জনগণ তাকে
বরণ করে নিয়েছে এবং আমরা আশা করি আজ থেকে যে গণতন্ত্রের যে অনিশ্চয়তা, ভোটের যে অনিশ্চয়তা, মানুষের মব সন্ত্রাসের যে মানুষ যে আতঙ্কিত মানুষের যে অনিশ্চয়তা, সকল আশঙ্কাগুলো কেটে যাবে। আমরা একটি সুন্দর এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পাবো, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকেও। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হয়। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।